এবং তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি ফৌজিয়া মমতাজ প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। আজকে আমরা শিল্পোদ্যোগ পরিচিতির প্রথম অধ্যায়ের বাক্যাংশটুকু অর্থাৎ পেশনা থেকেই আরম্ভ করব। পেশনা হল কর্মীদের কার্যদক্ষতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত ও পরিচিত করার প্রক্রিয়া। পেশনার সবচেয়ে কার্যকর হল আর্থিক পেশনা। আর্থিক পেশনার মধ্যে সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে ন্যায্য বেতন। পেশনাদানের প্রধান প্রতিবন্ধকতা প্রয়োজনের ভিন্নতা এবং কর্মীদের মানসিকতা শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। কর্মীদের কাজের উৎসাহদানের মাধ্যমে তাদেরকে পেশিত করা হয়, সেটা আর্থিক হতে পারে, অনার্থিকও হতে পারে। এবং এই পেশনা তত্ত্বের উপর নির্ভর করে, মনস্তাত্ত্বিক তত্ত্বের উপর নির্ভর করে কিছু তত্ত্ব শিল্পোদ্যোগেও চলে আসছে। মনস্তাত্ত্বিক তত্ত্বের মধ্যে আমার এখানে পড়ছে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, হাসবার্গের দ্বি উপাদান তত্ত্ব, ম্যাগলোরের এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব। এখন আমরা প্রথমে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের দিকে যদি খেয়াল করি, দেখা যাবে নিম্নশ্রেণীর প্রয়োজন এবং উচ্চশ্রেণীর প্রয়োজন, দুই ধরনের প্রয়োজন দেখা যাচ্ছে। প্রথমে আসছে যে আমার জৈবিক চাহিদা বা দৈহিক চাহিদা, মানে এই প্রয়োজনগুলো আমার অবশ্যই দরকার। এই প্রয়োজনটুকু না মেটালে আমি সামনের দিকে এগোতে পারবো না। এই জন্যই জৈবিক চাহিদা পূর্ণ হওয়ার পরে আমার অন্য কোনো প্রয়োজনের কথা চিন্তা করতে হবে। এতে প্রবক্তা ডক্টর মাসলোর নাম অনুসারে একে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব বলা হয়ে থাকে। মাসলোর পেশনা তত্ত্বটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জনপ্রিয় তত্ত্ব। যা বিখ্যাত গ্রন্থ দ্য থিওরি অফ হিউম্যান মোটিভেশনে মাসলো 5 ধরনের প্রয়োজনকে 2 শ্রেণীতে ভাগ করেছেন। প্রাথমিক নিম্ন শ্রেণীর প্রয়োজনের মধ্যে থাকবে দৈহিক বা মৌলিক চাহিদা, নিরাপত্তার চাহিদা। আর উচ্চ শ্রেণীর প্রয়োজনে থাকবে প্রতিবেদের সামাজিক প্রয়োজন, আত্মতৃপ্তির প্রয়োজন, আত্মপ্রতিষ্ঠার প্রয়োজন। জৈবিক চাহিদা সাধারণত আমরা আমাদের মৌলিক চাহিদা যেগুলো বুঝি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো ফিল আপ করলে আমি পরবর্তীতে আমার আরেকটু বেটার কিছুর জন্য আশা করি। তখন আমার নিরাপত্তার প্রয়োজন হবে। সেটা আমার চিকিৎসা নিরাপত্তা হতে পারে, আমার জীবনের নিরাপত্তা হতে পারে, অবসরের কোনো সুবিধা পাচ্ছি কিনা, আমার যে চাকরিতে আছে সেটা নিরাপত্তা হতে পারে। তো এই দুইটা যখন ফিল আপ হবে, নিম্ন প্রয়োজনগুলো যখন পূর্ণ হবে, তখনই আমি আবার উচ্চ শ্রেণীর প্রয়োজনে, মানে আরেকটু বেটার কিছুতে, আরেকটু ভালো কিছু আশা করতেই পারি। তখনই আসছে আমার অন্য কারোর সাথে দলভুক্তির বা অন্যদের সাথে মিলেমিশে কাজ করার একাত্মতা প্রকাশ, এই ধরনের সামাজিক চাহিদাগুলার, কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা, সেগুলা, তার মানে বন্ধুত্ব, ভালোবাসা প্রাপ্তি, দলভুক্তির ইচ্ছা, অন্যদের সাথে একাত্মতা প্রকাশ, এগুলো আমার সামাজিক চাহিদার মধ্যেই পড়ে। তারপর হচ্ছে সম্মান প্রাপ্তির চাহিদা। সামাজিক চাহিদা শেষ হওয়ার পরে আমি যে অবস্থায় আছি তার থেকে আরেকটু ভালো কিছু আশা করি। আমি যে পদে আছি, স্বাভাবিক অনেক বছর চলে যাওয়ার পর আমিও সেই পদের বা যে কোনো মানুষই একটা সার্টেন টাইম পর্যন্ত একটা পর্যায়ে থাকার পর আরেকটু ভালো পর্যায়ে যেতে চাই। সেজন্য তার পদমর্যাদা, সম্মান, প্রশংসা, আর 10 জনের সাথে চলাফেরা করার মতো মর্যাদা সেই প্রাপ্তির আশা করে। সেজন্যই পদমর্যাদা, সম্মান, প্রশংসা, স্বীকৃতি, আত্মসম্মান, আত্মবিশ্বাস, স্বায়ত্তশাসন, এগুলি আমার আত্মতৃপ্তির প্রয়োজনের মধ্যে পড়ছে। তারপর মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বশেষ যেটি বা উচ্চ শ্রেণীর প্রয়োজনের মধ্যে সর্বোচ্চ প্রয়োজন যেটা, সেটা শান্ত সবসময় সকল মানুষ সেটা পূর্ণতা পায় না, বা সেটা পূর্ণতা করার জন্য সময় থাকে না, বা অতটুকু পর্যন্ত পৌঁছাতে সকলেই পারে না। সেটা কৃতিত্ব অর্জন, প্রত্যেক কাজেরই কী করতে চাইস, পারফরমেন্স ভালো করে সকল থেকে ভালো হবে, তাকে সবাই মনে রাখবে, এই ধরনের আশা পোষণ করে। নিজেকে নিজে আরও উন্নয়ন করতে চাচ্ছে, তার নিজস্ব সৃজনশীলতার বিকাশ সে যখন থাকবে না, তারপরেও তাকে মনে থাকবে, তার কাজগুলো তাকে মনে রাখবে, যেগুলো আমাদের আত্মপ্রতিষ্ঠার প্রয়োজন। তাহলে আত্মপূর্ণতার চাহিদা, কৃতিত্ব অর্জন, উপর্যুপরি আত্মোন্নয়ন, যোগ্যতা বাস্তবায়ন, সৃজনশীলতার প্রতিফলন,
এই সবগুলোই হলো যে আমার আত্মপ্রতিষ্ঠানের পর্যায়ের মধ্যে পড়ে বা উচ্চ শ্রেণীর সর্বোচ্চ পর্যায়ে পড়ে। তো এই মাঝের চাহিদা সীমান্ত যাচ্ছি ডগলাস ম্যাকগ্রের এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব। এই তত্ত্বে সাধারণত দুই শ্রেণীর লোকের কাজের মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়েছে। তাহলে ম্যাকগ্রে এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের মোট তত্ত্ব দুইটি, একটা হলো ম্যাকগ্রে এক্স তত্ত্ব বা স্বৈরতান্ত্রিক তত্ত্ব, ম্যাকগ্রের ওয়াই তত্ত্ব হলো গণতান্ত্রিক তত্ত্ব। অনুযায়ী মানুষ কাজ করতে অপছন্দ করে এবং যথাসম্ভব কাজ এড়িয়ে চলে। ম্যাকগ্রেগর ওয়াই তত্ত্ব অনুযায়ী মানুষ কাজকে স্বাভাবিকভাবে আগ্রহের সাথে গ্রহণ করে। সুতরাং এক্স তত্ত্বে মানুষের প্রকৃতি সম্বন্ধে একটি গতানুগতিক ধারণা পোষণ করা হয়েছে। এক্ষেত্রে মনে করা হয় মানুষ আসল এবং তারা কাজের ক্ষেত্রে নেতিবাচক। তাদেরকে দিয়ে কাজ করাতে হলে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া কাজ আদায় করা সম্ভব নয়। এই তত্ত্বের ধারণাগুলো যদি আমরা দেখি তাহলে বলতে হবে কর্মীরা কাজকে অপছন্দ করেও সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়। এই জন্য কঠোর নিয়ন্ত্রণ, ভয়ভীতি ও শাস্তির মাধ্যমে কাজ করাতে হয়। তারা কোনো দায়িত্ব না নিয়ে নির্ভয় নির্দেশেই কাজ করতে চায়। তারা নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয় এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা কম। ওই তত্ত্ব অনুযায়ী আমরা প্রথমে বলছি এটা গণতান্ত্রিক একটা পছন্দ, স্বাভাবিকভাবেই আগ্রহের কাজের জন্য আগ্রহের সৃষ্টি হয়। এই তত্ত্বে কর্মীদের সম্পর্কে অনুকূল ধারণা পোষণ করা হয়। এই তত্ত্ব অনুসারে শ্রমিকরাই উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তাদের সহযোগিতা ছাড়া উৎপাদন কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। সুতরাং মানুষ কাজকে অপছন্দ করে না এবং শারীরিক ও মানসিক পরিশ্রমকে বিশ্রাম বা খেলাধুলার মতোই স্বাভাবিক ধরে নেয়। বাহ্যিক নিয়ন্ত্রণ, বল প্রয়োগ ও শাস্তির ভীতি মানুষকে কাজে নিয়োজিত করার একমাত্র পথ নয়। উদ্দেশ্য অর্জনকল্পে প্রতিশ্রুতিবদ্ধ হলে মানুষ স্ব কাজে আত্মনির্দেশনা ও আত্মনিয়ন্ত্রণ প্রদর্শন করে থাকে। মানুষের মধ্যে প্রাতিষ্ঠানিক সমস্যা সমাধানের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি অত্যন্ত প্রকটভাবে বিদ্যমান। যদিও দুই ধরনের কর্মীদের কথা বলা হয়েছে, তারপর সেটা সমালোচনা মুক্ত নয়। কোনো কোনো বিশেষজ্ঞ ব্যবস্থাপক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই তত্ত্বকে সমালোচনা করেছেন। আর তা হলো এই তত্ত্বের কর্তৃত্বের উপর নির্ভরশীলতা অনেকাংশে অনুপস্থিত। এই তত্ত্ব সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। দুটি তত্ত্বের মধ্যে প্রচুর ব্যবধান লক্ষ্য করা যায়, অর্থাৎ এক্স তত্ত্ব এর মধ্যে প্রচুর ব্যবধান লক্ষ্য করা যায়। এই তত্ত্বে কর্মীদের সামাজিক বিষয়কে একাধারে উপেক্ষা করা হয়েছে। হাসবার্গের দ্বি উপাদান তত্ত্ব যদি আমরা খেয়াল করি, এখানে দুই ধরনের উপাদানের কথা বলা হয়েছে। একটা হলো পেশাদানকারী উপাদান। পেশাদান উপাদান কী কী আছে? সাফল্য অর্জন, স্বীকৃতি, দায়িত্ব, প্রতিযোগিতামূলক কাজ, ব্যক্তিক উন্নয়ন, অগ্রগতি। এগুলো হলো কাজের আগ্রহটাকে আরও দ্বিগুণ তিনগুণ করে ফেলে। এ ধরনের গুলা থাকতে হবে এমন না, কিন্তু থাকলে আমার কাজের গতিটা আরও বেড়ে যাবে। আর রক্ষণাবেক্ষণমূলক উপাদানের দিকে যদি আমি খেয়াল করি, সেখানে দেখা যাবে প্রতিষ্ঠানের নীতি ও প্রশাসন, সুষ্ঠু তত্ত্বাবধায়কের সাথে সম্পর্ক, বেতন, কাজের পরিবেশ কেমন, সহকর্মীদের সাথে সম্পর্ক, ব্যক্তিগত জীবন, অধস্তনদের সাথে সম্পর্ক, পদমর্যাদা এবং নিরাপত্তা। সুতরাং রক্ষণাবেক্ষণ উপাদান হিসেবে অনুপস্থিতিতে কর্মীদের মধ্যে অসন্তুষ্টির ভাব সৃষ্টি করে এবং এগুলোর উপস্থিতি তাদেরকে নিরপেক্ষ অবস্থা রাখে। অর্থাৎ এগুলোর উপস্থিতির ফলে কর্মীরা প্রেষিত বা অনুপ্রাণিত বোধ করে না, কিন্তু এটি আমার প্রয়োজন, এটি ছাড়া কাজ করা সম্ভব না। সেই জন্য এর অনুপস্থিতি অসন্তুষ্টির ভাব সৃষ্টি করে। প্রয়োজন যেসব উপাদান অনুপস্থিতিতে কর্মীদের অসন্তোষ সৃষ্টি করে সেগুলি হলো রক্ষণাবেক্ষণমূলক উপাদান। আর পেশামূলক উপাদানের জন্য অসন্তুষ্টি সৃষ্টি করে না, কিন্তু তাকে কোনো কর্মীকে তার কাজের গতিকে বাড়ানোর জন্য পেশাদানকারী উপাদানগুলো। এখন দেখি কৃতজ্ঞ চাহিদা তত্ত্ব। কৃতজ্ঞ চাহিদা তত্ত্বের আবিষ্কার হল ডেভিড ম্যাকক্লেল্যান্ড ও অ্যাটকিনসন। ম্যাকক্লেল্যান্ডের মতে কাজের মাধ্যমে
কৃতি অর্জন করাই শিল্পোদ্যোক্তাদের উচ্চমাত্রা পেশনা। অর্থাৎ কৃতি অর্জন চাহিদা বলতে ব্যক্তি গুরুত্বপূর্ণ কর্ম সম্পাদন, পূর্ণ দক্ষতা অর্জন, নিয়ন্ত্রণ বা উচ্চমানের আকাঙ্ক্ষাকে নির্দেশ করে। কৃতি অর্জন চাহিদা বলতে কোনো ব্যক্তির কর্মসম্পাদনের মাধ্যমে পূর্ণ দক্ষতা অর্জন, ভালো কিছু করার আকাঙ্ক্ষা উচ্চমানে পৌঁছানোর মাধ্যমে কৃতি অর্জন স্থাপনকে বোঝায়। আর ডেভিড ম্যাকক্লিনডের যে তত্ত্বে কৃতি অর্জন চাহিদা সমাধান করা হয়েছে তাকে আমরা কৃতি অর্জন চাহিদা তত্ত্ব বলে থাকি। এখন কৃতি অর্জন চাহিদা তত্ত্বের বৈশিষ্ট্যগুলি হলো সাহস। প্রথম বৈশিষ্ট্য হলো সাহস। এরা খুব সাহসী, অভিমানী এবং যে কোনো কাজে পরিমিত ঝুঁকি গ্রহণ করে থাকেন। এসব ব্যক্তি তাদের দক্ষতা, যোগ্যতা ও মনোবল সম্পর্কে সচেতন থাকেন। তারপর আসছে সুযোগ সন্ধানী। এ ধরনের গুণসম্পন্ন ব্যক্তিরা সুযোগ সন্ধান করতে ও সুযোগ গ্রহণ করতে বেশ দক্ষ। তারা সৃজনশীল, উদ্ভাবনী, গুণসম্পন্ন হয়ে থাকেন, বাস্তববাদী হয়ে থাকে। সফলতা লাভের জন্য তারা সুযোগগুলোকে বাস্তব কর্মসূচিতে রূপান্তরিত করতে বাস্তববাদী হন এবং বাস্তবসম্মত পূর্বানুমান করে দৃঢ়তার সাথে কাজ বাস্তবায়ন করতে থাকে। পরামর্শ। এরা কখনো অন্যের হয়ে এবং অন্যের জন্য কাজ করে না। লক্ষ্য নির্ধারণ তথা কখনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করেন না। সাহসের প্রয়োজন হলে তারা বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের কাছে না গিয়ে বরং বিশেষজ্ঞ নিয়োগ করে থাকেন। সমজ্ঞান। এদের সমজ্ঞান অত্যন্ত তীক্ষ্ণ। এরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং তাৎক্ষণিক ফলাফল পেতেও আগ্রহী থাকে। আশাবাদী। এই গুণ অধিকারী ব্যক্তিরা অপরিচিত অবস্থায় সবসময় আশাবাদী থাকেন। নিজের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা নিয়ে সামগ্রিক অবস্থা ও সংশ্লিষ্ট উপাদানসমূহকে বুঝতে চেষ্টা করে কাজ করতে আগ্রহী থাকেন। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দিক দেখে আমরা এর বিশেষ করে যে সঠিক সিদ্ধান্তের উপর কাজের সফলতা বহুলাংশে নির্ভর করে। এবং সাংগঠনিক ক্ষমতা। কার্য সমাধানের জন্য উপকরণ সুষ্ঠুভাবে সংগ্রহ, সংহত ও যথাযথভাবে কাজে লাগানোর জন্য এরূপ গুণের অধিকারী ব্যক্তিবর্গ যথেষ্ট সাংগঠনিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। সুতরাং কৃতি অর্জন পেশা হলো একজন শিল্প উদ্যোক্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি একজন শিল্প উদ্যোক্তাকে নতুন কিছু আবিষ্কার করার জন্য সাহসিকতা সাধিত করে। এখন আমরা দেখব কৃতি অর্জন পেশার উন্নয়নের কৌশল। প্রথমেই দেখব বাস্তবভিত্তিক লক্ষ্য অর্জনের চিন্তা করা। কোনো ব্যক্তি কিছু করে চিন্তা করলে তো অবশ্যই বাস্তবতা নিয়ে কি হতে হবে। বাস্তবভিত্তিক ও মূল্যবান লক্ষ্য অর্জনের জন্য কারো ধ্যান ধারণা, কল্পনা অংশ হলে সে লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। অবশ্যই বাস্তবিক লক্ষ্য অর্জন চিন্তা করেই আমার অর্জনটাকে বা আমার কাজটাকে এগিয়ে নিতে হবে। তারপর হলো কার্যকরভাবে সমস্যার সমাধান করতে হবে। যদি কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা অনুভব করে কিন্তু কতিপয় সমস্যার কারণে তা অর্জন করা সম্ভব হয় না, তাহলে কতিপয় কৌশল অবলম্বন করে তার যথার্থ সমাধান খুঁজে বের করতে হবে। যেমন তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, কারণ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা কখনোই ফলপ্রসূ হয় না, এতে বিপরীত হয়ে যায়। পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। কোনো কাজ করতে হলে সে কাজে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। পরিবেশ সংক্রান্ত যাবতীয় বাধা বিঘ্ন, সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে নিতে হবে। তো সমস্যা নিয়েও ভাবতে হবে। কাজের সমস্যার সমাধানের জন্য অবশ্যই কাজের সমস্যা নিয়ে সবসময় চিন্তা করতে হবে। সমস্যা চিন্তা করলে অনেক সময় সমাধানের উপায়ও সাথে নিয়ে বেরিয়ে আসে। এমন অবশ্য তাৎক্ষণিকভাবে সমাধানটি সুন্দরভাবে খাতায় লিপিবদ্ধ করতে হবে। পরবর্তী এগুলোর মধ্যে হতে সম্ভব সহজ ও ভালো পন্থাটি বেছে নিতে হবে। বিকল্প সমাধান থাকতে হবে। সমস্যা সমাধান একাধিক উপায় পূর্ব থেকেই ঠিক করে রাখতে হবে। যখন একটি কাজে না লাগলে তখন অপরটির জন্য কাজ লাগাতে পারা যায়। সমস্যা বিশ্লেষণ সমাধানের সময় ক্লান্ত হয়ে পড়লে বিরতি গ্রহণ করতে হয়, কারণ বিরতি গ্রহণ করলে পূর্বের পুরো শক্তি ফিরে পাওয়া যায় এবং বিরতির সময় সমস্যা সমাধানের সময় নতুনভাবে চিন্তা করা যায়। তারপরে টোজ ম্যাট্রিক্স বিশ্লেষণ। আমরা জানি উচ্চ কৃতি অর্জন পেশা সম্পন্ন শিল্পোদ্যোক্তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা অন্য সাধারণ লোকের মধ্যে থাকে না, যেমন শ্রেষ্ঠত্ব অর্জন করার ইচ্ছা, অন্যের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছা, ভালো কিছু করার ইচ্ছা ইত্যাদি। এই সকল বৈশিষ্ট্য মানসিক প্রেরণের সাথে সম্পর্কিত। কেউ যদি অতিরিক্ত মানসিক প্রেরণে ভোগে তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা কম। একজন শিল্পোদ্যোক্তা অতিরিক্ত মানসিক চাপের কারণে ব্যবসায় ব্যর্থ হয়ে যেতে পারে। এই কারণে টোজ ম্যাট্রিক্স সম্পর্কে অনুসরণ প্রয়োজন।
এই অনুশীলনের মাধ্যমে ব্যবসায়িক বিভিন্ন পরিস্থিতিতে তার ভীতি অর্থাৎ থ্রেট, সুযোগ, অপরচুনিটি, দুর্বলতা বা উইকনেস এবং শক্তি বা স্ট্রেংথ সম্পর্কে মূল্যায়ন করতে পারে। এই ধরনের মূল্যায়ন তাকে ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে খুব পূর্বতেই সতর্ক করে দেবে। ক্লোজ মেট্রিক বিশ্লেষণটা আমাদের কৃতজ্ঞের লক্ষ্য অর্জনের জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। কাহিনী বর্ধিত কোনো অভিজ্ঞতা, এটি কৃতজ্ঞ পেশার প্রশিক্ষণের একটি উপায়। এর মূল কথা হলো প্রশিক্ষণার্থীকে প্রথমে একটি ছবি দেখিয়ে তার বর্ণনা দিতে হয়, পরে একটু জটিল ছবি দেখিয়ে তার একটা বর্ণনা দিতে বলা হয় এবং এরই সাথে তার বর্ণনা একটি রেটিং করা হয়। এমনিভাবে একটি নির্দিষ্ট সময়ে বেশ কয়েকটি ছবি দেখিয়ে কাহিনী লিখতে বলা হয় এবং সাথে সাথে তার নম্বর দেওয়া হয়। এভাবে একটু একটু করে ভালো করার জন্য তাকে উৎসাহ দেওয়া হয়। সে প্রথম অবস্থায় ভালো করে উৎসাহিত হলে দ্বিতীয়বার আরও ভালো করার জন্য, সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতে থাকে। তারপর আসছে অভিনয়। এক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সমস্যা তুলে ধরা হয়। একটি নির্দিষ্ট সময়ে তাদেরকে যে সমস্যা সমাধান করতে বলা হয়, প্রশিক্ষণার্থীদেরকে কয়েকটি দলে ভাগ করা হয়। এই জন্য প্রতিটি দলে ৩-৪ জন করে প্রশিক্ষণার্থী থাকে। প্রত্যেক দলকে কাগজ দিয়ে নৌকা তৈরি করতে বলা হতে পারে বা কাঠের টাওয়ার তৈরি করতে বলা হতে পারে। এগুলো করার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়। প্রত্যেক দলের প্রশিক্ষণার্থীগণ আলাপ আলোচনার ভিত্তিতে এটি তৈরি করে দেবে। পরবর্তী তাদের কাজে রেটিং দেওয়া হয় এবং স্বাভাবিক তাদের মধ্যে উদ্যোক্তাসুলভ গুণাবলী কৃতজ্ঞ পেশনে বৃদ্ধি পায়। যে শিল্পোদ্যোক্তার মধ্যে কৃতজ্ঞ পেশনে যত বেশি থাকবে সেই তত সফলশীল হতে হবে। অথচ কৃতজ্ঞ করার সম্ভাবনা বা আগ্রহ যার মধ্যে বেশি থাকবে সেই সফল শিল্পোদ্যোক্তা হতে পারে। এবার আমরা মাসলো ও হার্জবার্গের তত্ত্বের তুলনামূলক আলোচনাটা একটু দেখব। আচ্ছা, এই সাইডে আমার আছে কি মাসলোর চাহিদা সোপান তত্ত্বটা। দেখে আমরা এখানে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটা নিম্ন শ্রেণীর প্রয়োজন, উচ্চ শ্রেণীর প্রয়োজন। নিম্ন শ্রেণীর প্রয়োজন আমার কী আছে? জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, সামাজিক চাহিদা। আর উচ্চ শ্রেণীর প্রয়োজন আছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা এবং আত্মতৃপ্তির চাহিদা। পক্ষান্তরে হার্জবার্গের উপাদান তত্ত্বে আমার দুটো উপাদান কাজ করে। একটা হলো পেশামূলক উপাদান আর একটা হলো যে রক্ষণাবেক্ষণকারী উপাদান। পেশামূলক উপাদান আছে কি? সাফল্য অর্জন, স্বীকৃতি, দায়িত্ব, প্রতিযোগিতামূলক কাজ, ব্যক্তিগত উন্নয়ন, অগ্রগতি। আর রক্ষণাবেক্ষণকারী উপাদানের মধ্যে আছে আমার কোষের নীতি ও প্রশাসন, সুষ্ঠু তত্ত্বাবধায়ন, তত্ত্বাবধায়কের সাথে সম্পর্ক, বেতন, কার্যপরিবেশ, সহকর্মীদের সাথে সম্পর্ক, ব্যক্তিগত জীবন, অধস্তনদের সাথে সম্পর্ক, পদোন্নতিত নিরাপত্তা। একটু খেয়াল করলে দেখা যাবে রক্ষণাবেক্ষণকারী উপাদানগুলো অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানের কর্মীর জন্য যেমন জরুরি, ঠিক তেমনি প্রতিষ্ঠানের কর্মীর জন্য জরুরি আমার জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, সামাজিক প্রয়োজন। আমি নিম্ন শ্রেণীর প্রয়োজনের সাথে রক্ষণাবেক্ষণ উপাদানগুলোর সাথে একটা সম্পর্ক বিদ্যমান। পক্ষান্তরে আত্মতৃপ্তির প্রয়োজন এবং আত্মপ্রতিষ্ঠার প্রয়োজনের সাথে আমার স্বীকৃতি, প্রয়োজনমূলক কাজ, ব্যক্তিক উন্নয়ন এগুলো সম্পর্কিত। সুতরাং এই দুটোকে আমরা এভাবে দেখাতে পারি। তার মানে রক্ষণাবেক্ষণগুলোর প্রয়োজনগুলো আমার নিম্ন শ্রেণীর প্রয়োজনের মধ্যে পড়ে বা প্রাথমিক পর্যায়ের প্রয়োজনগুলোর মধ্যে পড়ে এবং প্রণোদনাকারী বা পেশামূলক উপাদানগুলো আমার উচ্চ শ্রেণীর প্রয়োজনের মধ্যে পড়ে। মানে এই দুটোর সাথে তাহলে সম্পর্ক বিদ্যমান রয়েছে। কিন্তু যদি আমরা পার্থক্য বিবেচনা করি তাহলে মাসলোর পেশাদার তত্ত্বটি বর্ণনামূলক আর হার্জবার্গের পদ্ধতি কিছুটা ক্ষেত্রে বাস্তবধর্মী এবং সুনির্দিষ্ট। মাসলোর পেশাদার তত্ত্বে কেবলমাত্র পেশামূলক উপাদানের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, আর হার্জবার্গের উপাদান ক্ষেত্রে পেশনা এবং পরিবেশ রক্ষণ এই দুটো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অতৃপ্ত অভাবী কর্মসম্পাদন নিমিত্তে আচরণের উদ্যোগী করে, এটা হলো মাসলোর পেশাদার তত্ত্বে বলা হয়েছে। অভাবী কর্মসম্পাদনের কারণ হার্জবার্গ পেশাদার তত্ত্বে বলা হয়েছে। আত্মপূর্ণতার অভাব ব্যতীত অন্য কোনো অভাবের পরিচিতি পেশনা জগতে অক্ষম। মাসলোর পেশাদার তত্ত্বে যেটা আমরা দেখি, অন্যদিকে হার্জবার্গ পেশাদার তত্ত্বে রক্ষণাবেক্ষণ উপাদান পেশনাদানে অক্ষম, পেশনাদান উপাদান কার্যে অনুপ্রেরণা যোগাতে সক্ষম। মাসলোর পেশাদার তত্ত্বের একটা জিনিস দেখি, অভাবের ধারাবাহিকতা অভাব সোপানের মতো ধারাবাহিক, আর হার্জবার্গ পেশাদার তত্ত্বে কোনো সোপান সৃষ্টি বা অনুসরণ করে না। শুধু এইগুলো আমার মাসলো হার্জবার্গ তত্ত্বের তুলনামূলক সম্পর্ক এবং পার্থক্য। এখন সামাজিক সাংস্কৃতিক তত্ত্বের মধ্যে যে তিনটি তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো প্রোটেস্ট্যান্ট মূল্যবোধ তত্ত্ব, শিল্পোদ্যোগের বৈধতা এবং সামাজিক চলমানতা। তো সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব
সামাজিক সাংস্কৃতিক অবস্থার সাথে সংশ্লিষ্ট। শিল্পোদ্যোক্তা উন্নয়ন ও উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক উপাদানগুলো দারুণভাবে প্রভাবিত করে থাকে। সমাজ যদি ব্যবসা বাণিজ্য ব্যতীত অন্য কোনো সুযোগ সুবিধা থাকে, তাহলে সমাজের মানুষ ব্যবসা বাণিজ্য ব্যতীত অন্য পেশায় নিয়োজিত হতে ইচ্ছা পোষণ করবে, কারণ সামাজিক জীব হিসেবে মানুষ সামাজিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। শিল্প উদ্যোক্তা তৈরিতে সামাজিক সাংস্কৃতিক যে সকল উপাদান অবদান রাখে তা হলো মূল্যবোধ, প্রাচীন আধুনিক মূল্যবোধ রাখতে পারে, ধর্মীয় মূল্যবোধ রাখতে পারে, যেমন পুরনো ধ্যান ধারণা বিশ্বাস ইত্যাদি পছন্দ করেছে, তাকে সামাজিক প্রাচীন সমাজগুলো আখ্যায়িত করা হয়। প্রাচীন মূল্যবোধে বিশেষ লোকজন প্রাচীন তত্ত্বকে আঁকড়ে ধরে রাখতে চায়, আর আধুনিক মূল্যবোধ প্রাচীন মূল্যবোধের ঠিক বিপরীত। আধুনিক মূল্যবোধ প্রাচীন মূল্যবোধকে ছিন্ন করে মানুষের শিল্প উদ্যোক্তা হতে উৎসাহিত করে তোলে। ধর্মীয় মূল্যবোধ শিল্প উদ্যোগ তৈরির ক্ষেত্রে একটি বড় কথা। বাস্তব ধর্মীয় মূল্যবোধের সামন্ততন্ত্রের সুপারিশ করে, আর সামন্ততন্ত্রে দেখা যায় কিছু কিছু ধর্মীয় মূল্যবোধের শিল্প উদ্যোক্তা সৃষ্টির কোনো সুযোগ নেই। তবে পুঁজিবাদের সাথে ধর্মীয় মূল্যবোধের একটি অন্য সম্পর্ক রয়েছে, ফলে দেখা যায় কিছু কিছু ধর্মীয় মূল্যবোধ শিল্প সৃষ্টিতে অবদান রাখতে পারে। প্রোটেস্ট্যান্ট মূল্যবোধ তত্ত্ব। জার্মানির প্রখ্যাত সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার 1930 সালে সর্বপ্রথম শিল্পোদ্যোগ বা ব্যবসা উদ্যোগের উপর একটি তত্ত্ব প্রদান করেন। এই তত্ত্বটি খ্রিস্ট ধর্ম অনুসারে পশ্চিমাদের ধর্মমত ক্যালভিন নামক মতবাদ পশ্চিম ইউরোপ পুঁজিবাদের প্রসারে ভূমিকা রাখে। ওয়েবার তার তত্ত্বে প্রমাণিত করেছেন পশ্চিমা পুঁজিবাদের সার কথা সর্বোচ্চ মুনাফা অর্জন শিল্পোদ্যোগ বা ব্যবসা উদ্যোগ ধারণাতে উপস্থিত, অর্থাৎ শিল্পোদ্যোগ স্পৃহা এবং পুঁজিবাদী স্পৃহা পরস্পর সামঞ্জস্যপূর্ণ। প্রোটেস্ট্যান্টবাদের কিছু নীতিবোধ বা বিষয় পুঁজিবাদী ব্যবস্থা গঠনের পক্ষে সহায়ক ভূমিকা পালন করে। এটা হচ্ছে ওয়েবার তত্ত্বের মূল বক্তব্য। মূল অবদানগুলো যদি খেয়াল করি আমরা, এটা সত্যিকারের পেশা হিসেবে কাজ করে, ব্যক্তির কাজকে সত্যিকার পেশা হিসেবে মর্যাদা প্রদান করা এবং উক্ত কাজের অন্তর্গত ভালো গুণটির উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রাপ্ত পুরস্কার। কাজ হতে প্রাপ্ত পুরস্কার বা মুনাফাকে ঈশ্বরের আশীর্বাদ মনে করা হয় এবং এরূপ আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি পূর্ব থেকে মনোনীত কিছু সংখ্যক ব্যক্তি একজন বলে মনে করা হয়। আত্মসংযমী। প্রোটেস্ট্যান্ট মূল্যবোধ মানুষকে আত্মসংযমী হওয়ার শিক্ষা দেয়। ব্যবসা হতে উপার্জিত আয়কে পুঁজি আকারে পুনর্বিনিয়োগের মাধ্যমে আত্মসংযমের বহিঃপ্রকাশ ঘটায়। অবদান থাকলেও সমালোচনার বাইরে নয় প্রোটেস্ট্যান্ট মূল্যবোধ তত্ত্ব। আত্মসংযমের মাধ্যমে মুনাফা পুনর্বিনিয়োগের ধারণা বর্তমানে অমূলক। ক্যালভিনবাদের ম্যাক্স ওয়েবার ক্যালভিনবাদী বিশেষ হয়ে পুঁজিবাদী স্পৃহাকে ক্যালভিনবাদী স্পৃহার তুলনা করেছে এবং সামঞ্জস্য খুঁজে। তারপর আমরা শিল্পোদ্যোগের বৈধতা। এই শ্রেণীর সমাজতাত্ত্বিকগণ মনে করেন যে একটি সামাজিক সাংস্কৃতিক অবস্থায় শিল্পোদ্যোগের আবির্ভাব ওই সমাজ নিয়মাবলী এবং মূল্যবোধের উপর নির্ভর করে শিল্পোদ্যোগ সম্পর্কিত আচরণ শিল্পোদ্যোগের আবির্ভাব এবং এর বৈশিষ্ট্যকে সমর্থন করে। সেভাবে বৈধতা বলতে সমাজ যে সকল নিয়ম কানুন রীতিনীতি মূল্যবোধ আচার আচরণ দৃষ্টিভঙ্গিকে বোঝায় যা শিল্পোদ্যোগের উত্থান ও আবির্ভাবের পক্ষে এবং শিল্পোদ্যোক্তাদেরকে এবং তাদের সৃজনশীলতাকে সমাজে গ্রহণযোগ্য করে তোলে। সুতরাং সেসব নিয়মাবলী ও মূল্যবোধকে শিল্পোদ্যোগের বৈধ হিসাবে অভিহিত করা যায়। অর্থাৎ এই শ্রেণীর সমাজতাত্ত্বিকগণ মনে করেন ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তাদের প্রতি সমাজ যদি ইতিবাচক মনোভাব পোষণ ও তাদেরকে সমাজে যদি উচ্চ মর্যাদা দেওয়া হয় তবে ওই সমাজে শিল্পোদ্যোক্তা প্রয়াস বৃদ্ধি পাবে। এরপর আসবো আমরা সামাজিক চলমানতা বা সামাজিক গতিশীলতা। গতিশীলতা বা চলমানতা একটি আপেক্ষিক শব্দ। সামাজিক গতিশীলতা বা চলমানতা হলো সামাজিক স্তর বিন্যাসে একটি খোলা ব্যবস্থায় ব্যক্তি পরিবার পরিজন ও অন্য স্তরের মানুষের চলাচলকে বোঝায়। সামাজিক গতিশীলতার ধরনগুলো দেখবো আমরা। সমান্তরাল গতিশীলতা। সমান্তরাল গতিশীলতা একজন ব্যক্তি তার পেশার পরিবর্তন করে কিন্তু সামাজিক অবস্থা একই থাকে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। একই ধরনের মর্যাদা ভোগ করে। ডাক্তার মেডিকেল কলেজে শিক্ষকতায় যোগ দেওয়া এর উদাহরণ। অনেকের মতে এটা অঞ্চল, ধর্ম, রাজনৈতিক দল বা পরিবারেরও পরিবর্তন হতে পারে। তারপর হচ্ছে উলম্ব গতিশীলতা। উলম্ব গতিশীলতা বলতে পেশা, অর্থনৈতিক মর্যাদা বা রাজনৈতিক মর্যাদা পরিবর্তন হওয়াকে বোঝায়। অর্থাৎ এই ধরনের গতিশীলতার মাধ্যমে ব্যক্তির মর্যাদা বাড়তেও পারে আবার কমতেও পারে। উলম্ব গতিশীলতা দুই ধরনের থাকে, একটি ঊর্ধ্বগামী এবং নিম্নগামী।
ঊর্ধ্বগামী বলতে যখন সমাজে কোনো ব্যক্তি পেশাগত, রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রে নিম্ন অবস্থান থেকে উচ্চ অবস্থানে চলে যায় তাকে ঊর্ধ্বগামী, এবং নিম্নগামী হলো যখন সমাজে কোনো ব্যক্তি পেশাগত, রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রে উচ্চ অবস্থা থেকে নিম্ন অবস্থানে চলে যায় তাকে নিম্নগামী গতিশীলতা বলা যায়। তারপর আসছে আন্তঃপ্রজন্ম গতিশীলতা। যখন সমাজে কোনো মানুষ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে তাদের শিক্ষা, প্রশিক্ষণ, যোগ্যতা, দক্ষতার মাধ্যমে সামগ্রিকভাবে সামাজিক মর্যাদা পরিবর্তন হয় তখন তাকে আন্তঃপ্রজন্ম গতিশীলতা বলে থাকি। অন্তঃপ্রজন্ম গতিশীলতা হলো একটি প্রজন্মের সমস্যার মধ্যে এক বা একাধিক অবস্থার পরিবর্তনকে বোঝায়। এটা দুইভাবে হতে পারে, একজন ব্যক্তি একাধিকবার অবস্থান পরিবর্তন বা একভাবে পরিবর্তন কিন্তু অন্যজনের পরিবর্তন নয়। তারপর পেশাগত গতিশীলতা। পেশাগত গতিশীলতা বলতে ব্যক্তি বা দলের পেশাগত অবস্থান। এখন আমরা ইআরজি তত্ত্ব যদি বিশ্লেষণ করি, প্রথমে আসছে এক্সিস্টেন্স বা অস্তিত্ব, মানে অস্তিত্ব রক্ষার চাহিদা। আচ্ছা, প্রথম বলে রাখি ইআরজি তত্ত্ব মাসলো হার্টজবার্গ তত্ত্বের পরিমার্জিত রূপ। সি আলফা আলডারফারের ইআরজি তত্ত্ব মাসলো চাহিদা সোপান তত্ত্ব এবং হার্টজবার্গ উপাদান তত্ত্বের পরিমার্জিত আরেকটি রূপ হলো আলডারফারের ইআরজি তত্ত্ব। তিনিও মাসলো হার্টজবার্গের চাহিদা শ্রেণীবিন্যাসের মূল্য প্রদান করেন এবং নিম্নচ্চ চাহিদা উচ্চ চাহিদার মধ্যে মৌলিক পার্থক্য নিরূপণ করেন। এখন দেখি অস্তিত্ব রক্ষার চাহিদা বলতে আসলে কী বুঝি। এই চাহিদা ব্যক্তি অস্তিত্ব রক্ষার জন্য আবশ্যক। অন্ন, বাতাস, পানি, নিদ্রা, বেতন, ভৌতকার্য, শর্ত, নিরাপত্তা চাহিদা আওতাভুক্ত। এগুলো ব্যতীত জীবনধারণ অসম্ভব। তাই ব্যক্তি অস্তিত্ব রক্ষা পূরণের জন্য এই চাহিদাগুলো সৃষ্টি হয়। অস্তিত্বের চাহিদার মাসলো চাহিদা সোপানের সর্বনিম্ন অবস্থান জৈবিক নিরাপত্তা চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ। তারপর রিলেটেডনেস বা সম্পর্কযুক্ততা। এই চাহিদা আন্তঃব্যক্তিক ও সামাজিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে। মানুষ সামাজিক জীব, সে অন্যের সংস্পর্শে আসতে চায়, অন্যের দ্বারা গৃহীত হতে চায়, কোনো কিছুর মালিক হতে চায় এবং দুঃখে দুঃখী ও সুখী হতে চায়। ব্যক্তি সামাজিক জীবন হতে শিক্ষে বিধায় এই চাহিদা শিক্ষালব্ধ। সে উন্নয়ন সংক্রান্ত চাহিদা বা গ্রোথ নিডস। উন্নয়ন চাহিদা ব্যক্তি উন্নয়নের অভ্যন্তরীণ সাথে সম্পৃক্ত। আত্মসম্মান, আত্মপূর্ণতা চাহিদার অন্তর্ভুক্ত। এই চাহিদা যত বেশি পূরণ হবে কর্মী তত বেশি পেশার লাভ। এখন আমরা শিল্পোদ্যোগ মডেল বলতে কী বুঝি সেটা নিয়ে আলোচনা করব। শিল্পোদ্যোগের সৃষ্টি, উন্নয়ন ও বিকাশ। শিল্পোদ্যোগ কী, শিল্পোদ্যোগ কর্মপদ্ধতিতে বিষয়ে যে সকল উদ্যোক্তাসুলভ বৈশিষ্ট্যাবলী শিল্পোদ্যোগ পরিবেশের চলব্য উপাদান দ্বারা প্রভাব বিস্তার করে তাকে সুশৃঙ্খল রোহিত চিত্রযুক্ত উপস্থাপনাকে শিল্পোদ্যোগ মডেল বলা হয়। একটু খেয়াল করো। প্রথমে আসছে কি উদ্যোগ বাস্তব পটভূমি বা বাস্তবের ফল প্রত্যক্ষণ। সাধারণত বিভিন্ন উপাদানের অনুকূল অবস্থার উপর নির্ভর করে প্রচলিত মডেল উন্নয়ন করা হয়। তাই শিল্পোদ্যোগ উন্নয়নে শিল্পোদ্যোগ বান্ধব পরিবেশ, হিতার্জন চাহিদা এবং সহায়ক উপাদানের উপস্থিতি থাকতে হবে। তারপরে এসেছে আমার শিল্পোদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত। এক্ষেত্রে পরিবেশ বান্ধব উপাদান এবং সহায়ক বৈশিষ্ট্য বিদ্যমান থাকলেও উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে। এতে উদ্যোগ গ্রহণ কার্যক্রম উৎসাহিত হবে। এবং এখানে শিল্পোদ্যোগ কৌশল আমি কী ধরনের গ্রহণ করতে পারি, সাধারণত বিভিন্ন কৌশল প্রয়োগ করে শিল্পোদ্যোগ সিদ্ধান্ত বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়। এক্ষেত্রে নতুন পণ্য বা ধারণ উন্নয়ন, নতুন উৎপাদন পদ্ধতির প্রবর্তন, নতুন বাজার সম্পাদন ইত্যাদি কৌশল প্রয়োগ করা হয়। ফলে প্রতিযোগিতা মোকাবেলা করে পণ্য সেবা উৎপাদন করে বাজারে পরিবেশন করা সম্ভবপর হয় এবং এটাকে শিল্পোদ্যোগ বিষয়ক ব্যবস্থাপনা করতে হবে। সাধারণত লক্ষ্যের জন্য উদ্যোক্তা উৎপাদনের বিভিন্ন উপাদানের সমন্বয় সাধন করে। অতঃপর উদ্যোগসমূহের বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদন করা হয়। এতে সহজে লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। এতে ফলাফলটা কী আসবে? এক্ষেত্রে শিল্পোদ্যোগ বাস্তবায়ন প্রক্রিয়া মূল্যায়ন করে ত্রুটি বিচ্যুতি বিশ্লেষণ করা হয় অথবা প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা করা হয়। এতে সঠিকভাবে উদ্যোগ কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়। প্রতিষ্ঠানের কার্যফল। এক্ষেত্রে উদ্যোক্তার সম্পাদিত কাজের ফলাফল পরিমাপ করা হয়, অর্থাৎ অভ্যন্তরীণ বাহ্যিক ফলাফলটা দেখা হবে। অভ্যন্তরীণ বাহ্যিক ফল এক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যফল পরিমাপ করে অভ্যন্তরীণ বাহ্যিক দৃষ্টিভঙ্গিকে ব্যক্ত করা হয় অথবা লক্ষ্য অর্জনের মাত্রা ও আত্মসমালোচনা বিবেচনা করে পুরস্কার প্রদান করা হয়। এতে কার্য প্রেরণা বৃদ্ধি এবং সহায়ক পরিবেশ সৃষ্টি করে শিল্পোদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়। তারপরে আমরা প্রত্যাশা ও কার্যফলের তুলনা করতে পারি।
কী ধরনের প্রত্যাশা করছি এবং কাজ করার ফল বাস্তবে আসলে কী ধরনের ফল পেয়েছি ও কী ধরনের ফল অর্জিত হয়েছে সেটা একটা তুলনা করা যায়। এই পর্যায়ে উদ্যোক্তার প্রত্যাশা কার্যফলের মধ্যে তুলনা করে বিচ্যুতি বা পার্থক্য নির্ধারণ করা হয় অথবা প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে প্রতিষ্ঠানের পক্ষে গুণগত মানের পুনরুৎপাদন করে বাজারে পরিবেশন করা সম্ভবপর হয়। নিচে মডেলটা খেয়াল করলে তোমরা দেখা যাবে। এখানে একটা জিনিস আছে, শিল্পোদ্যোগ বিষয়ক ব্যবস্থাপনার থেকেও আমার আবার বাস্তব ফল প্রত্যক্ষণে যেতে পারি, অর্থাৎ মোটামুটি এটাও আবার আমার চক্রাকার ঘুরতে পারে। কোনো সমস্যা থাকলে সেটাও আবার সমাধান করে সে অনুযায়ী আবার মডেলটাকে পুনর্বিন্যাস করতে হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত ছিল আমার অনলাইন ক্লাস। তাহলে আমরা প্রথম অধ্যায় মোটামুটিভাবে শেষ করলাম। তোমরাও পড়ালেখার প্রতি মনোযোগী হও এবং প্রত্যেকটি অনলাইন ক্লাসই মনোযোগ সহকারে অনুসরণ করার চেষ্টা করবে। বাসায় বসে থেকে পড়াশোনাটাকে ভালোভাবে আত্মস্থ করা। ভালো থেকো, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।